মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে ভারত ভেঙে দুভাগ হয়ে সৃষ্টি হয়েছিল অস্বাভাবিক রাষ্ট্র পাকিস্তানের। পাকিস্তানি তরুণ সমাজকেই শেখানো হতো বাঙালিদের ঘৃণা করতে। একটি জাতির জন্ম। বন্দরে পাঠিয়ে আমাকে মারতে চেয়েছিলে, এই আমি তোমাকে গ্রেপ্তার করলাম। একটি জাতির জন্ম। মেজর জেনারেল জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের বিখ্যাত ত্রয়ী ও তাদের স্মৃতিকথা শিরোনামে বিচিত্রা প্রচ্ছদ কাহিনী প্রকাশ করেছিল 1974 সালের স্বাধীনতা দিবস সংখ্যায়। এতে স্মৃতিকথা লিখেছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও মেজর জেনারেল শফিউল্লাহ। প্রাসঙ্গিক সম্পাদকীয় মন্তব্যে বলা হয়েছিল, মুক্তিযুদ্ধের সময় এই তিনজনের নাম লোকের মুখে মুখে গল্পের মতো ফিরত। যুদ্ধের সময় তাদের নাম লোকের বুকের বল বাড়িয়ে দিত। তারা যুদ্ধ করতেন বীরত্বের সঙ্গে, সজীব রাখতেন স্বাধীনতার প্রতিজ্ঞা। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সপ্তাহখানেক পরে একজন সাংবাদিক আমাকে বলেছিলেন সেই দুঃস্বপ্নে ভরা দিনগুলো সম্পর্কে কিছু স্মৃতিকথা লিখতে। আমি একজন সৈনিক, আর লেখা একটি ঈশ্বর প্রদত্ত শিল্প। সৈনিকেরা স্বভাবতই সেই বিরল শিল্পক্ষমতার অধিকারী হন না, কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তটি ছিল এমনই আবেগধর্মী যে আমাকেও তখন কিছু লিখতে হয়েছিল, কলম তুলে নিতে হয়েছিল হাতে। ভারত ভেঙে দুভাগ হয়ে সৃষ্টি হয়েছিল অস্বাভাবিক রাষ্ট্র পাকিস্তানের। আর তারপরেই আমরা চলে গিয়েছিলাম করাচি। সেখানে 1952 সালে আমি পাশ করি ম্যাট্রিক, যোগদান করি পাকিস্তানের সামরিক একাডেমিতে, অফিসার ক্যাডেট ট্রুপে। সেই থেকে অধিকাংশ সময়ই বিভিন্ন স্থানে আমি কাজ করেছি পাকিস্তান বাহিনীতে। স্কুল জীবন থেকেই পাকিস্তানের দৃষ্টিভঙ্গির অস্বচ্ছতা আমার মনকে পীড়া দিত। আমি জানতাম অন্তর দিয়ে ওরা আমাদের ঘৃণা করে। স্কুল জীবনেই বহুদিন শুনেছি আমার স্কুল বন্ধুদের আলোচনা। তাদের অভিভাবকেরা বাড়িতে যা বলতো তাই আমরা রোমন্থন করত স্কুল প্রাঙ্গণে। আমি শুনতাম, মাঝে মাঝেই শুনতাম তাদের আলোচনার প্রধান বিষয় হতো বাংলাদেশ আর বাংলাদেশকে শোষণ করার বিষয়। পাকিস্তানি তরুণ সমাজকেই শেখানো হতো বাঙালিদের ঘৃণা করতে। বাঙালিদের বিরুদ্ধে একটা ঘৃণার বীজ উপ্ত করে দেওয়া হতো স্কুল ছাত্রদের শিশু মনেই। শিক্ষা দেওয়া হতো তাদের বাঙালিকে নিকৃষ্টতর মানবজাতি রূপে বিবেচনা করতে। অনেক সময় আমি থাকতাম নীরব শ্রোতা, আবার মাঝে মধ্যে প্রত্যাঘাত আনতাম আমিও। সেই স্কুল জীবন থেকেই মনে মনে আমার একটা আকাঙ্ক্ষায় লালিত হতো, যদি কখনো দিন আসে তাহলে এই পাকিস্তানিদের অস্তিত্বই আমি আঘাত আনব। সযত্নে এই ভাবনাটিকে আমি লালন করতাম। আমি বড় হলাম। সময়ের সঙ্গে সঙ্গে আমার সেই কিশোর মনের ভাবনাটাও পরিণত হলো, জোরদার হলো। পাকিস্তানি পশুদের বিরুদ্ধে অস্ত্র ধরার দুর্বরতম আকাঙ্ক্ষার দুর্বার হয়ে উঠত মাঝে মাঝেই। উগ্রত কামনা জাগ্রত পাকিস্তানের ভিত্তিভূমিকে তছনছ করে দিত, কিন্তু উপযুক্ত সময় উপযুক্ত স্থানের অপেক্ষায় দমন করতাম সেই আকাঙ্ক্ষাকে। 1952 সালে মশাল জ্বলল আন্দোলনের, ভাষা আন্দোলনের। আমি তখন করাচিতে, 10ম শ্রেণীর ছাত্র। তখন পাকিস্তানি সংবাদপত্র, প্রচার মাধ্যম, পাকিস্তানি বুদ্ধিজীবী, সরকারি কর্মচারী, সেনাবাহিনী আর জনগণ সবাই সমানভাবে তখন নিন্দা করছিল বাংলা ভাষার, নিন্দা করছিল বাঙালিদের। তারা এটাকে বলতো বাঙালি জাতীয়তাবাদ। তাদের রাষ্ট্রের বিরুদ্ধে তারা এটাকে মনে করেছিল এক চক্রান্ত বলে। একসুরে তাই তারা চেয়েছিল একে ধ্বংস করে দিতে, আহ্বান জানিয়েছিল এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের। কেউ বলতো বাঙালি জাতির মাথা গুড়িয়ে দাও, কেউ বলতো ভেঙে দাও এর শিরদাঁড়া। এর থেকে আমার তখন ধারণা হয়েছিল পাকিস্তানিরা বাঙালিদের পায়ের তলায় দাবিয়ে রাখতে চায়। জীবনের সর্বক্ষেত্রে তারা চায় বাঙালিদের উপর ছড়ি ঘোরাতে, কেড়ে নিতে চায় বাঙালিদের সব অধিকার। একটি স্বাধীন দেশের নাগরিক রূপে বাঙালিদের মেনে নিতে তারা কুণ্ঠিত। 1954 সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয় নির্বাচন। যুক্তফ্রন্টের বিজয়রথের চাকার নিচে পিষ্ট হল মুসলিম লীগ। বাঙালিদের আশা আকাঙ্ক্ষার মূর্তি প্রতীক যুক্তফ্রন্টের বিজয়কেতন উড়ল বাংলায়। আমি তখন দ্বিতীয় পর্যায়ের ক্যাডেট। আমাদের মনেও জাগল তখন পুলকের শিহরণ। যুক্তফ্রন্টের বিরাট সাফল্যের আনন্দেই উচ্ছ্বলিত হলাম আমরা সবাই। পর্বতে ঘেরা অ্যাবোটারাবাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা বাঙালি ক্যাডেটরা আনন্দে হলাম আত্মহারা। খোলাখুলিভাবে প্রকাশ করলাম সেই বাঁধভাঙা আনন্দের তরঙ্গমালা। একাডেমিক ক্যাফেটেরিয়ায় নির্বাচনী বিজয় উৎসব করলাম আমরা। এ ছিল আমাদের বাংলা ভাষার জয়, এ ছিল আমাদের অধিকারের জয়, এ ছিল আমাদের আশা আকাঙ্ক্ষার জয়, এ ছিল আমাদের জনগণের, আমাদের দেশের একটা বিরাট সাফল্য। এই সময়েই একদিন কতগুলো পাকিস্তানি ক্যাডেট আমাদের জাতীয় নেতা ও জাতীয় বীরদের গালাগাল করল, আখ্যায়িত করল তাদের বিশ্বাসঘাতক বলে। আমরা প্রতিবাদ করলাম, অবতীর্ণ হলাম তাদের সঙ্গে এক উষ্ণতম কথা কাটাকাটিতে। এই বিরোধের মীমাংসা হলো না, ঠিক হলো এর ফয়সালা হবে মুষ্টিযুদ্ধের দ্বন্দ্বে।
বাঙালিদের জন্মগত অধিকার প্রতিষ্ঠা করতে বক্সিং গ্লাভস হাতে তুলে নিলাম আমি। পাকিস্তানের গর্তরামের মান বাঁচাতে এগিয়ে এলো এক পাকিস্তানি ক্যাডেট, নাম তার লতিফ। লতিফ প্রতিজ্ঞা করল আমাকে সে একটু শিক্ষা দেবে, পাকিস্তানের সংহতির বিরুদ্ধে যাতে আমরা কথা না বলতে পারি সেই ব্যবস্থা নাকি সে করবে। এই মুষ্টিযুদ্ধ দেখতে সেখানে জমা হয়েছিল অনেক দর্শক। তুমুল করতালির মাঝে শুরু হলো মুষ্টিযুদ্ধ বাংলাদেশ বনাম পাকিস্তান দুই প্রতিনিধির মধ্যে। লতিফ আর তার পরিষদ দল অকথ্য ভাষায় আমাদের গালাগাল করল, হুমকি দিল বহুতর, কিন্তু মুষ্টিযুদ্ধ স্থায়ী হল না 30 সেকেন্ডের বেশি। পাকিস্তান প্রতি আমার প্রতিপক্ষ ধুলোই লুটিয়ে পড়ল, আবেদন জানালো সব বিতর্কের শান্তিপূর্ণ মীমাংসার জন্য। এই ঘটনাটি আমার মনে এক গভীর রেখাপাত করেছিল। পাকিস্তান সেনাবাহিনীতেও বাঙালি অফিসারদের অনুগত্য ছিল না প্রশ্নাতীত, অবশ্য গুটি কয়েক দালাল ছাড়া। আমাদের ওরা দাবিয়ে রাখত, অবহেলা করত, অসম্মান করত। দক্ষ ও যোগ্য বাঙালি অফিসার আর সৈন্যদের ভাগ্যে জুটত না কোনো স্বীকৃতি ও পারিতোষিক, জুটত শুধু অবহেলা আর অবজ্ঞা। আখ্যায়িত করত আমাদের আওয়ামী লীগের দালাল বলে। একাডেমির ক্লাসগুলোতেও সবসময় বোঝানো হতো আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল, পাকিস্তানের সংহতি বিনষ্ট করতেই আওয়ামী লীগ সচেষ্ট। এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবেই ক্যাডেটদের শেখানো হতো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন ওদের রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। বাঙালি অফিসার ও সৈনিকেরা সবসময় পরিণত হতো পাকিস্তানি অফিসারদের রাজনৈতিক শিকারে। সব বড় পদ আর লোভনীয় নিয়োগপত্রের শিকাগুলো বর্বরই ছিঁড়ত পাকিস্তানদের ভাগ্যে। বিদেশে শিক্ষার জন্য পাঠানো হতো না বাঙালি অফিসারদের। আমাদের বলা হতো ভীরু কাপুরুষ। আমাদের নাকি ক্ষমতাই নেই ভালো সৈনিক হওয়ার, ঐতিহ্য নেই যুদ্ধ সংগ্রামের। এরপর এলো আইয়ুবী দশক, আইয়ুব খানের নেতৃত্বে চালিত এক প্রতারণাপূর্ণ সামরিক শাসনের কালো দশক। এই তথাকথিত উন্নয়ন দশকে সুপরিকল্পিত প্রচেষ্টা চালানো হয়েছিল বাঙালি সংস্কৃতিকে বিকৃত করার, আমাদের জাতীয়তা খাটো করার। বাংলাদেশের বীর জনতা অবশ্য বীরত্বের সঙ্গে প্রতিহত করেছে এই হীন প্রচেষ্টা। এ ছিল এক পালাবদলের কাল। এখান থেকেই আমাদের ভাষা সাহিত্য ও শিল্প গ্রহণ করেছে এক নতুন পথ। আমাদের বুদ্ধিজীবী মহল, ছাত্র জনতা আর প্রচার মাধ্যমগুলো সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করার জন্য পালন করেছে এক বিরাট ভূমিকা। আমাদের দেশ বাংলাদেশের স্বাধীনতার জন্য আসন্ন সমস্ত সংগ্রামের ক্ষেত্রে প্রস্তুতিতে জনগণ ও সৈনিকদের মনোভাবকে গড়ে তোলা আর আনন্দের দ্রুততর গতি সঞ্চরণে এদের রয়েছে এক বিরাট অবদান। জাতীয়তাবাদ গড়ে তোলার একমাত্র উপাদান হচ্ছে এর সংস্কৃতি। 1963 সালে আমি ছিলাম সামরিক গোয়েন্দা বিভাগে। সামরিক গোয়েন্দা বিভাগের তদানীন্তন পরিচালক মেজর জেনারেল নওয়াজেশ আলী মালিক একসময় আমার এলাকা পরিদর্শন করেন। বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছিল একদিন। বাংলাদেশের অর্থনীতিকে কিছুটা উন্নতর করার সরকারি অভিলিপ্স সম্পর্কে দ্বিমত পোষণ করেছিল তিনি। এক পর্যায়ে এ ব্যাপারে তিনি আমার অভিমত জানতে চাইলে আমি বললাম, বাংলাদেশের অর্থনীতিতে যদি ব্যাপক অগ্রগতি সাধন করা না হয় তাহলে দেশে প্রশাসক ব্যবস্থা চালু করা সরকারের পক্ষে কঠিন হবে। এর জবাবে তিনি বললেন, বাংলাদেশ যদি সাহিত্যসম্বর হয় তাহলে সে আলাদা হয়ে যাবে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সামরিক কর্তাদের বাংলাদেশ সম্পর্কে এটাই ছিল মনোভাব, অথচ তারাই তখন দেশটা শাসন করছিল। তারা চাইছিলেন বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে দেউলিয়া করে রাখতে। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য বিষয়। সেই সময় আমি ছিলাম পাকিস্তান সেনাবাহিনীতে। যার নামে গর্ববোধ করত তেমনই একটা ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার। সেই ব্যাটালিয়ন এখন বাংলাদেশ সেনাবাহিনীও গর্বের বস্তু। খেমকারান রণাঙ্গনের বেদিয়ামে তখন আমি যুদ্ধ করছিলাম। সেখানে আমাদের ব্যাটালিয়ন বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিল। এই ব্যাটালিয়নই লাভ করেছিল পাকিস্তানি বাহিনীর মধ্যে দ্বিতীয় সর্বাধিক বীরত্ব প্রতীক। ব্যাটালিয়নের পুরস্কার বিজয়ী কোম্পানি ছিল আমার কোম্পানি, আলফা কোম্পানি। এই কোম্পানি যুদ্ধ করেছিল ভারতীয় সপ্তদশ রাজপুত, ঊনবিংশ মারাঠা লাইট ইনফেন্ট্রি, ঘোড়স পাঞ্জাব ও সপ্তম লাইট ক্যাভালভিরের বিরুদ্ধে। এই কোম্পানির জওয়ানরা এককভাবে এবং সম্মিলিতভাবে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে, ঘায়েল করেছে প্রতিপক্ষকে, বহু সংখ্যক প্রতিপক্ষকে হতাহত করে। যুদ্ধবন্দী হিসাবে আটক করে এই কোম্পানি অর্জন করেছিল সৈনিক সুলভ মর্যাদা। প্রশংসা করেছিল তাদের প্রতিও। যুদ্ধবিরতির বিভিন্ন সময় বিভিন্ন সুযোগে আমি দেখা করেছি বেশ কিছু সংখ্যক ভারতীয় অফিসার ও সৈনিকদের সঙ্গে। আমি তখন তাদের সঙ্গে কোলাকুলি করেছি, হাত মিলিয়েছি। আমার ভালো লাগতো তাদের সঙ্গে হাত মেলাতে, কেননা আমি তখন দেখেছিলাম তারাও অত্যন্ত উঁচু মানের সৈনিক। আমরা তখন মত বিনিময় করেছিলাম। সৈনিক হিসাবেই আমাদের মাঝে একটা হৃদ্রতা গড়ে উঠেছিল। আমরা বন্ধুতে পরিণত হয়েছিলাম।
এই প্রীতি দীর্ঘদিন পর বাংলাদেশের হানাদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে পাশাপাশি ভাইয়ের মতো দাঁড়িয়ে সংগ্রাম করতে উদ্বুদ্ধ করেছে আমাদের। পাকিস্তানিরা ভাবত বাঙালিরা ভালো সৈনিক নয়। খেমকারানের যুদ্ধে তাদের এই বস্তমূল ধারণা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পাকিস্তানি বাহিনী সবার কাছেই আমরা ছিলাম তখন ঈশ্বরের পাত্র। সে যুদ্ধে এমন একটা ঘটনাও ঘটেনি যেখানে বাঙালি জওয়ানরা প্রাণের ভয়ে পালিয়ে গেছে। ভারতের সঙ্গে সেই সংঘর্ষের বহু ক্ষেত্রে পাকিস্তানিরাই বরং লেজ গুটিয়ে প্রাণ নিয়ে পালিয়ে বেঁচেছে। সেই সময় পাকিস্তানিদের সমন্বয়ে গঠিত পাকিস্তানি বাহিনীর এক প্রথম শ্রেণীর সাজোয়া ডিভিশনই নিম্নমানের ট্যাঙ্কের অধিকারী ভারতীয় বাহিনীর হাতে ন্যস্তানাবুদ হয়েছিল। এই সময় কিছুতে পাকিস্তানিরা বিচলিত হয়ে পড়েছিল। বাঙালি সৈনিকদের ক্ষমতা উপলব্ধি করে হৃৎকম্প জেগেছিল তাদের। এই যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীর বাঙালি পাইলটরা অর্জন করেছিল প্রচুর সুনাম। এসব কিছুই চোখ খুলে দিয়েছিল বাঙালি জনগণের। তারাও আস্থাশীল হয়ে উঠেছিল তাদের বাঙালি সৈনিকদের বীরত্বের প্রতি। বাঙালি সৈনিকদের বীরত্ব ও দক্ষতার প্রশংসা হয়েছিল তখন বিশ্বের বিভিন্ন সংবাদপত্রে। উল্লেখ করা হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম। এ নাম আজ বাংলাদেশেও এক পরম প্রিয় সম্পদ। এসব কিছু পরিণতিতে পাকিস্তান প্রতিরক্ষা বাহিনী গ্রহণ করল এক গোপন পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী তারা ঠিক করল প্রতিরক্ষা বাহিনীতে বাঙালিদের আনুপাতিক হার কমাতে হবে। তারা তাদের এই গোপন পরিকল্পনা পুরোপুরিভাবে কার্যকর করল, কিন্তু এই গোপন তথ্য আমাদের কাছে গোপন ছিল না। ভারত পাকিস্তান যুদ্ধ আত্মবিশ্বাস জাগিয়েছিল আমাদের মনে, বাঙালি সৈনিকদের মনে, বিমান বাহিনীর বাঙালি জওয়ানদের মনে। আমরা তখন বুঝেছিলাম বিশ্বের যে কোনো বাহিনীর মোকাবেলায় আমরা সক্ষম। জানুয়ারি মাসে আমি নিযুক্ত হয়েছিলাম পাকিস্তানি সামরিক একাডেমিতে প্রশিক্ষকের পদে। যুদ্ধক্ষেত্রে সৈনিকদের কাছ থেকে বিদায় নিয়ে আমি একদিন শিক্ষক হলাম। মনে রইল শুধু যুদ্ধের স্মৃতি। সামরিক একাডেমিতে শুরু হলো আমার শিক্ষক জীবন। পাকিস্তানিদের আমি সাময়িক বিদায় পারদর্শী করে তোলার কাজে আত্মনিয়োগ করলাম। আর সেই বর্বরা এই বিদ্যাকে কাজে লাগিয়ে আমরাই দেশের নিরাস্ত্র জনতার বিরুদ্ধে এক পাশবিক যুদ্ধের ঘোষণা করে দিই। সামরিক একাডেমিতে থাকাকালীনও আমি সম্মুখীন হয়েছি শুধু নিকৃষ্ট অভিজ্ঞতার। সেখানে দেখেছি বাঙালি ক্যাডেটদের প্রতি পাকিস্তানিদের একই অজ্ঞতার ঐতিহ্যবাহী প্রতিচ্ছবি। অবৈধ উপায়ে পাকিস্তানিদের দেখেছি বাঙালি ক্যাডেটদের কোণঠাসা করতে। আমরা যখন ছাত্র ছিলাম তখন যেমন, আমি যখন শিক্ষক হলাম তখনও তেমনই ভাবে বাঙালি ক্যাডেটদের ভাগ্যে জুটত শুধু অবহেলা, অবজ্ঞা আর ঘৃণা। আন্তঃসার্ভিস নির্বাচনী বোর্ডে গ্রহণ করা হতো নিম্নমানের বাঙালি ছেলেদের, ভালো ছেলেদেরকে নেওয়া হতো না ক্যাডেট রূপে। রাজনৈতিক মতাদর্শ আর দরিদ্র পরিবারের নামে প্রত্যাখ্যান করা হতো তাদের। এর সবকিছুই আমাদের ব্যথিত করত। এই সামরিক একাডেমিতেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আমার মন বিদ্রোহ করল। একাডেমির গ্রন্থাগারে সংগ্রহীত ছিল সব বিষয়ের ভালো ভালো বই। আমি জ্ঞানার্জনের এই সুযোগ গ্রহণ করলাম। আমি ব্যাপক পড়াশুনো করলাম 1857 সালের সিপাহী বিদ্রোহের সম্পর্কে। ব্রিটিশ ঐতিহাসিকরা এটাকে আখ্যায়িত করেছিল বিদ্রোহ হিসাবে, কিন্তু প্রকৃতপক্ষে এটা বিদ্রোহ ছিল না। এটা ছিল এক মুক্তিযুদ্ধ, ভারতের জন্য স্বাধীনতার যুদ্ধ। পাকিস্তান সেনাবাহিনীর তথাকথিত সামরিক যুদ্ধজীবীদের সঙ্গেও আমার মাঝে মধ্যে আলোচনা হতো। তাদের পরিকল্পনা ছিল আরো কয়েক দশক কোটি কোটি জাগ্রত বাঙালিদের দাবিয়ে রাখার। কিন্তু আমি বিশ্বাস করলাম বাংলাদেশের জনগণ আর ঘুমিয়ে নেই। তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা বিচারের পরিণতিই ছিল এর জ্বলন্ত প্রমাণ। স্বাধীনতার জন্য আমাদের সশস্ত্র সংগ্রামের দিকে এটাও ছিল একটা সুস্পষ্ট আঙ্গুলি সংকেত। এই মামলার পরিণতি এক করে দিল বাঙালি সৈনিক, নাবিক ও বৈমানিকদের। বাংলাদেশের জনগণের সঙ্গে একত্র হয়ে গেল তারা। তাদের উপর পাকিস্তান সরকারের চাপিয়ে দেওয়া সব বিধিনিষেধ ঝেড়ে ফেলা হলো। এক কণ্ঠে সোচ্চার হলো তারা মাতৃভূমির স্বাধীনতার দাবিতে। ইসলামাবাদের যুদ্ধবাজদের বিরুদ্ধে বিদ্রোহ করা এবং অস্ত্র তুলে নেওয়ার মধ্যেই যে আমাদের দেশের বাংলাদেশের কল্যাণ নিহিত, তাতে আর কোনো সন্দেহ ছিল না আমাদের মনে। এটাও আমাদের সশস্ত্র সংগ্রামের আরেক দিকদর্শক। এ সময় থেকেই এ ব্যাপারে আমরা মোটামুটিভাবে খোলাখুলি আলোচনাও শুরু করেছিলাম। 1969 সালের এপ্রিল মাসে আমাকে নিয়োগ করা হলো জয়দেবপুরে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় ব্যাটালিয়ন। আমি ছিলাম সেখানে সেকেন্ড ইন কমান্ড। আমাদের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল কায়ুম ছিল একজন পাকিস্তানি। একদিন ময়মনসিংহের এক ভোজসভায় ধমকের সুরে সে ঘোষণা করল, বাংলাদেশের জনগণ যদি সদাচরণ না করে তাহলে সামরিক আইনের সত্যিকার ও নির্মম বিকাশ এখানে ঘটানো হবে, আর তাতে হবে প্রচুর রক্তপাত। এই ভোজসভায় কয়েকজন বেসামরিক ভদ্রলোক উপস্থিত ছিলেন। তাদের মাঝে ছিলেন ময়মনসিংহের তৎকালীন ডেপুটি কমিশনার জনাব মোকাম্মেল। লেফটেন্যান্ট কর্নেল কায়ুমের এই দাম্ভিকতাই আমাদের বিস্মিত করল। এর আগে কায়ুম এক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ইসলামাবাদে পাকিস্তানের নীতি নির্ধারকদের সঙ্গে সংযোগ ছিল তার। তার মুখে তার পুরনো প্রভুদের মনের কথাই ভাষা পেয়েছে।
তাই আমি ভাবছিলাম। পরবর্তী সময়ে এই ব্যাপারে আমি তাকে অনেকগুলো প্রশ্ন করি এবং এ কথা থেকে আমার কাছে এটা স্পষ্ট হয়ে ওঠে যে সে যা বলছে তা জেনে শুনেই বলছে। উপযুক্ত সময়ে কার্যকর করার জন্য সামরিক ব্যবস্থার একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে, আর কায়েম সে সম্পর্কে অকিবহল। আমি এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। এক সময়ে আমি একদিন 14 ডিভিশনের সদর দপ্তরে যাই। জিওসি 1 লেফটেন্যান্ট কর্নেল তাজ আমাদের রাজনৈতিক নেতাদের কয়েকজন সম্পর্কে আমার কাছে অনেক কিছু জানতে চাই। আমি তার এসব তথ্য সংগ্রহের উদ্দেশ্যে কি জিজ্ঞাসা করি। সে আমাকে জানায় যে তারা বাঙালি নেতাদের জীবন সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করছে। আমি বরাবরই তাকে জিজ্ঞাসা করি এসব খুঁটিনাটির প্রয়োজন কি। এই প্রশ্নের জবাবে সে জানায় ভবিষ্যৎ রাজনৈতিক গতিধারায় এগুলো কাজে লাগবে। গতিক যে বেশি সুবিধার নয় তার সঙ্গে আলোচনা করেই আমি তা বুঝতে পারি। সেই বছরই সেপ্টেম্বর মাসে 4 মাসের জন্য আমি পশ্চিম জার্মানিতে যাই। এই সময়ে বাংলাদেশের সর্বত্রই এক রাজনৈতিক বিক্ষোভের ঝড় বয়ে যায়। পশ্চিম জার্মানিতে অবস্থানকালে আমি একদিন দেখি সামরিক অ্যাটাচি কর্নেল জুলফিকার সেই সময় পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কারিগরি অ্যাটাচির সঙ্গে কথা বলছিল। এই ব্যক্তিটি ছিল একসময় সরলমনা পাঠান অফিসার। তাদের সামনে ছিল করাচির দৈনিক পত্রিকার ডনের একটি সংখ্যা। এতে প্রকাশিত হয়েছিল ইয়াইয়ার ঘোষণা 1970 সালের নির্বাচন হবে। সরলমনা পাঠান অফিসারটি বলেছিল নির্বাচন হলে আওয়ামী লীগ ব্যাপকভাবেই নির্বাচনে জয়ী হবে, আর সেখানেই হবে পাকিস্তানের সমাপ্তি। এর জবাবে কর্নেল জুলফিকার বলল আওয়ামী লীগ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে, কিন্তু কেন্দ্রে সে ক্ষমতা পাবে না, কেননা অন্য দলগুলো মিলে কেন্দ্রে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে। আমি এটা জেনে বলছি, এই সম্পর্কে আমার কাছে বিশেষ খবর আছে। এরপর আমি বাংলাদেশে ফিরে এলাম। 1970 সালের সেপ্টেম্বরে আমাকে নিয়োগ করা হলো চট্টগ্রামে। এবার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8ম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড। এর কয়েকদিন পর আমাকে ঢাকায় যেতে হয়। নির্বাচনের সময়টায় আমি ছিলাম ক্যান্টনমেন্টে। প্রথম থেকেই পাকিস্তানি অফিসার মনে করত চূড়ান্ত বিজয় তাদেরই হবে, কিন্তু নির্বাচনের দ্বিতীয় দিনেই তাদের মুখে আমি দেখলাম হতাশার সুস্পষ্ট ছাপ। ঢাকায় অবস্থানকারী পাকিস্তানি সিনিয়র অফিসারদের মুখে দেখলাম আমি আতঙ্কের ছবি। তাদের এই আতঙ্কের কারণও আমার অজানা ছিল না। শিগগিরই জনগণ গণতন্ত্র ফিরে পাবে, এই আশায় আমরা বাঙালি অফিসাররা তখন আনন্দে উৎফুল্লিত হয়ে উঠেছিলাম। চট্টগ্রামে আমরা ব্যস্ত ছিলাম 8ম ব্যাটালিয়নকে গড়ে তোলার কাজে। এটা ছিল রেজিমেন্টের তরুণতম ব্যাটালিয়ন। এটার ঘাঁটি ছিল শৌলশহর বাজারে। 1971 সালের এপ্রিল মাসে এই ব্যাটালিয়নকে পাকিস্তানের খরিয়ানায় নিয়ে যাওয়ার কথা ছিল। এই জন্য আমাদের সেখানে পাঠাতে হয়েছিল 200 জওয়ানের এক দ্রুতগামী দল। অন্যরা ছিল একবারেই প্রাথমিক পর্যায়ের সৈনিক। আমাদের তখন যেসব অস্ত্রশস্ত্র দেওয়া হয়েছিল তাদের মধ্যে ছিল 300 পুরনো 003 রাইফেল, 400 LMG ও 2টি 3 ইঞ্চি মাটার। গোলাবারুদের পরিমাণও ছিল নগণ্য। আমাদের এন্টি ট্যাঙ্ক বা ভারী মেশিন গান ছিল না। ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশে যখন রাজনৈতিক পরিস্থিতি বিস্ফোরণমুখ হয়ে উঠেছিল, তখন আমি একদিন খবর পেলাম 3য় কমান্ডো ব্যাটালিয়নের সৈনিকেরা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিহারীদের বাড়িতে বাস করতে শুরু করেছে। খবর নিয়ে আমি আরও জানলাম কমান্ডোরা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ নিয়ে বিহারি বাড়িগুলোতেই জমা করেছে এবং রাতের অন্ধকারে বিপুল সংখ্যক তরুণ বিহারীদের সামরিক ট্রেনিং দিচ্ছে। এসব কিছু থেকে এরা যে ভয়ানক রকমের অশুভ একটা কিছু করবে তার সুস্পষ্ট আভাসই আমরা পেলাম। এরপর হলো 1 মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যত আহ্বানে সারা দেশে শুরু হলো ব্যাপক অসহযোগ আন্দোলন। এর পরদিন দাঙ্গা হলো। বিহারীরা হামলা করেছিল এক শান্তিপূর্ণ মিছিলে। এর থেকেই ব্যাপক গোলযোগের সূচনা হলো। এই সময়ে আমাদের ব্যাটালিয়নের এনসিওরা আমাকে জানালো প্রতিদিন সন্ধ্যায় 20তম বেলুসি রেজিমেন্টের জওয়ানরা বেসামরিক পোশাক পরে বেসামরিক ট্রাকে করে কোথায় যেন যায়। তারা ফিরে আসে আবার শেষ রাতের দিকে। আমি উৎসুক হলাম, লোক লাগালাম খবর নিতে। খবর নিয়ে জানলাম প্রতি রাতেই তারা যায় কতকগুলো নির্দিষ্ট বাঙালি পাড়ায়, নির্বিচারে হত্যা করে সেখানে বাঙালিদের। এই সময় প্রতিদিনই ছুরিকাহত বাঙালিকে হাসপাতালে ভর্তি হতেই শোনা যায়। এই সময় আমাদের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জানজোয়ারা আবার গতিবিধির উপর লক্ষ্য রাখার জন্য লোক লাগায়। মাঝে মধ্যেই তার লোকেরা গিয়ে আমার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে। আমরা তখন আশঙ্কা করেছিলাম আমাদের হয়তো নিরস্ত্র করা হবে। আমি আমার মনোভাব দমন করে কাজ করে যাই এবং তাদের উদ্যোগ ব্যর্থ করে দেওয়া সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করি। বাঙালি হত্যা, বাঙালি দোকানপাটের অগ্নিসংযোগ ঘটনা ক্রমেই বাড়তে থাকে। আমাদের নিরস্ত্র করার চেষ্টা করা হলে আমি কি ব্যবস্থা গ্রহণ করব, কর্নেল শওকতও আমার কাছে তা জানতে চান। ক্যাপ্টেন শামসের মবিন ও মেজর খালেকুজ্জামান আমাকে জানালো যে স্বাধীনতার জন্য আমি যদি অস্ত্র তুলে নিই তাহলে
তারাও দেশের মুক্তির জন্য প্রাণ দিতে কুণ্ঠাবোধ করবে না। ক্যাপ্টেন অলি আহমেদ আমাদের মাঝে খবর আদান প্রদান করতেন। জেসিও ও এনসিওরা দলে দলে বিভক্ত হয়ে আমার কাছে বিভিন্ন স্থানে জমা হতে থাকলো, আসতে থাকলো। তারাও আমাকে জানায় যে কিছু একটা না করলে বাঙালি জাতি চিরদিনের জন্য দাসে পরিণত হবে। আমি নীরবে তাদের কথা শুনলাম, কিন্তু আমি ঠিক করেছিলাম উপযুক্ত সময় এলেই আমি মুখ খুলব। সম্ভবত 4 মার্চে আমি ক্যাপ্টেন অলি আহমেদকে ডেকে নিই। আমাদের ছিল সেটা প্রথম বৈঠক। আমি তাকে সোজাসুজি বললাম, সশস্ত্র সংগ্রাম শুরু করার সময় দ্রুত এগিয়ে আসছে, আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। ক্যাপ্টেন আহমেদও আমার সঙ্গে একমত হন। আমরা পরিকল্পনা করি এবং প্রতিদিনই আলোচনা বৈঠকে মিলিত হতে শুরু করি। 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে এক গ্রিন সিগন্যাল বলে মনে হলো। আমরা আমাদের পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিলাম, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিকে তা জানালাম না। বাঙালি ও পাকিস্তানি সৈনিকদের মধ্যেও উত্তেজনা ক্রমেই চরমে উঠেছিল। 13 মার্চ শুরু হলো বঙ্গবন্ধুর সঙ্গে ইয়াহিয়া খানের আলোচনা। আমরা সবাই ক্ষণিকের জন্য স্তম্ভিত নিঃশ্বাস ফেললাম। আমরা আশা করেছিলাম পাকিস্তানি নেতারা যুক্তি মানবে এবং পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানিদের সামরিক প্রস্তুতি হ্রাস না পেয়ে দিনে দিনেই বৃদ্ধি পেতে শুরু করল। প্রতিদিনই পাকিস্তান থেকে সৈন্য আমদানি করা হলো। বিভিন্ন স্থানে জমা হতে থাকলো অস্ত্রশস্ত্র আর গোলা বারুদ। সিনিয়র পাকিস্তানি সামরিক অফিসাররা সন্দেহজনকভাবে বিভিন্ন গ্যারিসনে আসা যাওয়া শুরু করলো। চট্টগ্রামে নৌবাহিনীরও শক্তি বৃদ্ধি করা হলো। 17 মার্চ স্টেডিয়ামে লেফটেন্যান্ট কর্নেল MR চৌধুরী, আমি, ক্যাপ্টেন অলি আহমেদ ও মেজর আমিন চৌধুরী এক গোপন বৈঠকে মিলিত হলাম। এক চূড়ান্ত যুক্তি পরিকল্পনা গ্রহণ করলাম। লেফটেন্যান্ট কর্নেল চৌধুরীকে অনুরোধ করলাম নেতৃত্ব দিতে। 2 দিন পর ইপিআর এর ক্যাপ্টেন রফিক আমার বাসায় গেলেন এবং ইপিআর বাহিনীকে সঙ্গে নেওয়ার প্রস্তাব দিলেন। আমরা ইপিআর বাহিনীকে আমাদের পরিকল্পনাভুক্ত করলাম। এর মধ্যে পাকিস্তানি বাহিনীও সামরিক তৎপরতা শুরু করার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করল। 21 মার্চ জেনারেল আব্দুল হামিদ খান গেলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। চট্টগ্রামে সামরিক ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত পরিকল্পনা প্রণয়নই তার এই সফরের উদ্দেশ্য। সেদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেন্টারের ভোজ সভায় জেনারেল হামিদ 20তম বেলুচি রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফাতিমাকে বলল, ফাতিমা, সংক্ষেপে ক্ষিপ্রগতিতে আর যত কম সম্ভব লোক ক্ষয় করে কাজ করতে হবে। আমি এই কথাগুলো শুনেছিলাম। 24 মার্চ ব্রিগেডিয়ার মজুমদার ঢাকায় চলে এলেন। সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর শক্তি প্রয়োগে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথ করে নিল। জাহাজ শহর থেকে অস্ত্র নামানোর জন্যই বন্দরের দিকে ছিল তাদের এই অভিযান। পথে জনতার সঙ্গে ঘটল তাদের কয়েক দফা সংঘর্ষ। এতে আহত হল বিপুল সংখ্যক বাঙালি। সশস্ত্র সংগ্রাম যে কোনো মুহূর্তেই শুরু হতে পারে, এটা আমরা ধরেই নিয়েছিলাম। মানসিক দিক দিয়ে আমরা ছিলাম প্রস্তুত। পরদিন আমরা পথের ব্যারিকেড অপসারণের কাজে ব্যস্ত ছিলাম। তারপর এলো সেই কালো রাত, 25 ও 26 মার্চের মধ্যবর্তী কালো রাত। রাত 1টায় আমার কমান্ডিং অফিসার আমাকে নির্দেশ দিল নৌবাহিনীর ট্রাকে করে চট্টগ্রাম বন্দরে গিয়ে জেনারেল আনসারির কাছে রিপোর্ট করতে। আমার সঙ্গে নৌবাহিনীর পাকিস্তানি প্রহরী থাকবে তাও জানানো হলো। আমি ইচ্ছা করলে আমার সঙ্গে 3 জন লোক নিয়ে যেতে পারি, তবে আমার সঙ্গে আমারই ব্যাটালিয়নের একজন পাকিস্তানি অফিসারও থাকবে। অবশ্য কমান্ডিং অফিসারের মতে সে যাবে আমাদের গার্ড দিতেই। এ আদেশ পালন করা আমার পক্ষে ছিল অসম্ভব। আমি বন্দরে যাচ্ছি কিনা তা দেখার জন্য একজন লোক ছিল, আর বন্দরে সবরের মতো প্রতীক্ষায় ছিল জেনারেল আনসারি, হয়তোবা আমাকে চিরকালের মতোই স্বাগত জানাতে। আমরা বন্দরের পথে বের হলাম। আগ্রাবাদে আমাদের থাকতে হলো। পথে ছিল ব্যারিকেড। এই সময় সেখানে এলো মেজর খালেকুজ্জামান চৌধুরী। ক্যাপ্টেন অলি আহমেদের কাছ থেকে এক বার্তা এসেছে। আমি রাস্তায় হাঁটছিলাম। খালেকা আমাকে একটু দূরে নিয়ে গেল। কানে কানে বলল, তারা ক্যান্টনমেন্ট ও শহরের সামরিক তৎপরতা শুরু করেছে। বহু বাঙালিকে তারা হত্যা করেছে। এটা ছিল একটা সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত সময়। কয়েক সেকেন্ডের মধ্যেই আমি বললাম, আমি বিদ্রোহ করলাম। তুমি 16 শহর বাজারে যাও, পাকিস্তানি অফিসারদের গ্রেপ্তার করো। অলি আহমেদকে বলো ব্যাটালিয়ন তৈরি করতে, আমি আসছি। আমি নৌবাহিনীর ট্র্যাকের কাছে ফিরে গেলাম। পাকিস্তানি অফিসার, নৌবাহিনীর চিফ পেটি অফিসার ও ড্রাইভারকে জানালাম যে আমাদের আর বন্দরে যাওয়ার দরকার নেই। এতে তাদের মনে কোনো প্রতিক্রিয়া হলো না দেখে আমি পাঞ্জাবি ড্রাইভারকে ট্র্যাক ঘোরাতে বললাম। ভাগ্য ভালো, সে আমার আদেশ মানল। আমরা আবার ফিরে চললাম। 16 শহর বাজারে পৌঁছাতেই আমি গাড়ি থেকে লাফিয়ে নেমে একটা রাইফেল তুলে নিলাম। পাকিস্তানি অফিসারটির দিকে তাক করে বললাম, হাত তোলো, আমি তোমাকে গ্রেপ্তার করলাম। নৌবাহিনীর লোকেরা এতে বিভ্রান্ত হয়ে পড়ল। এই মুহূর্তেই আমি নৌবাহিনীর অফিসারের দিকে রাইফেল তাক করলাম। তারা ছিল 8 জন। সবাই আমার নির্দেশ মানল এবং অস্ত্র ফেলে দিল। আমি কমান্ডিং অফিসারের জিপ নিয়ে তার বাসার দিকে রওনা দিলাম। তার বাসায় পৌঁছে হাত রাখলাম কলিং বেলে। কমান্ডিং অফিসার পাজামা পরেই বেরিয়ে এলো, খুলে দিল দরজা। ক্ষিপ্রগতিতে আমি ঘরে ঢুকে পড়লাম এবং
গলা শুদ্ধ তার কলার টেনে ধরলাম। দ্রুত গতিতে আবার দরজা খুলে কর্নেলকে আমি বাইরে টেনে আনলাম। বললাম, বন্দরে পাঠিয়ে আমাকে মারতে চেয়েছিলে, এই আমি তোমাকে গ্রেপ্তার করলাম। এখন লক্ষ্মী সোনার মতো আমার সঙ্গে এসো। সে আমার কথা মানল। আমি তাকে ব্যাটালিয়নে নিয়ে এলাম। অফিসারদের মেসে যাওয়ার পথে আমি কর্নেল শওকতকে ডাকলাম। তাকে জানালাম আমরা বিদ্রোহ করেছি। শওকত আমার হাতে হাত মেলালো। ব্যাটালিয়নে ফিরে দেখলাম সমস্ত পাকিস্তানি অফিসারকে বন্দী করে একটা ঘরে রাখা হয়েছে। আমি অফিসে গেলাম। চেষ্টা করলাম লেফটেন্যান্ট কর্নেল এমআর চৌধুরীর সঙ্গে আর মেজর রফিকের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু পারলাম না। সব চেষ্টায় ব্যর্থ হলো। তারপর রিং করলাম বেসামরিক বিভাগের টেলিফোন অপারেটরকে। তাকে অনুরোধ জানালাম ডেপুটি কমিশনার, পুলিশ সুপারিনটেন্ডেন্ট, কমিশনার, ডিআইজি ও আওয়ামী লীগের নেতাদের জানাতে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 8ম ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করবে তারা। এদের সবার সঙ্গেই আমি টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কাউকেই পাইনি। তাই টেলিফোন অপারেটরের মাধ্যমেই আমি তাদের খবর দিতে চেয়েছিলাম। অপারেটর সানন্দে আবার অনুরোধ রক্ষা করতে রাজি হলো। সময় ছিল অতি মূল্যবান। আমি ব্যাটালিয়নের অফিসার, জেসিও ও জওয়ানদের ডাকলাম। তাদের উদ্দেশ্যে ভাষণ দিলাম। তারা সবাই জানত। আমি সংক্ষেপে সব বললাম এবং তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে। তারা সর্বসম্মতিক্রমে হৃষ্টচিত্রে এই আদেশ মেনে নিল। আমি তাদের একটা সামরিক পরিকল্পনা দিলাম। তখন রাত 2:15, 26শে মার্চ 1971 সাল। রক্ত অক্ষরে বাঙালি হৃদয়ে লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখতে ভালোবাসবে। এই দিনটিকে তারা কোনোদিনই ভুলবে না, কোনো দিনও না। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।